এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় তাণ্ডব আরও বাড়িয়েছে ইসরায়েল, ভোর থেকে ৩০ জনকে হত্যা। একদিনে ৪৩০ জন সেনা হারিয়েছে ইউক্রেনের বাহিনী। মস্কো। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩০০ ছাড়িয়েছে সাহায্যের আহ্বান জাতিসংঘের। ৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা। সিরিয়া ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে পুঁজিবাজার, বিকল্প বাজার খুঁজবে চীন। গাজায় তাণ্ডব আরও বাড়িয়েছে ইসরায়েল, ভোর থেকে ৩০ জনকে হত্যা। ফিলিস্তিনের গাজা শহরে নতুন করে স্থল আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল। উদ্ধারকারীরা জানিয়েছে শনিবার ৫ এপ্রিল ভোর থেকে ভূখণ্ড জুড়ে সবশেষ কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে আক্রমণ শুরুর পর থেকে গাজার বিভিন্ন অঞ্চল দখলের জন্য হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান হামলাও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল লেবানন এবং সিরিয়ার উপর আক্রমণ বাড়িয়েছে। দক্ষিণ লেবাননের শিডন শহরে এক হামলায় একজন হামাস কমান্ডার এবং তার ছেলে নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আরব নিউজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজায় স্থল সেনারা নিরাপদ অঞ্চল সম্প্রসারণের জন্য গুজাইয়া এলাকায় অভিযান শুরু করেছে। নাসের হাসপাতালের একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে খান ইউনিসে একটি ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এলেনা হেলস টেক্সট মেসেজের মাধ্যমে এএফপিকে বলেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং প্রতিটি দিক থেকে আমাদের দিকে মৃত্যু আসছে। তিনি আরো বলেন, তিনি এবং তার পরিবার গুজাইয়ায় তার বোনের বাড়িতে আটকা পড়েছেন। একদিনে ৪৩০ জন সেনা হারিয়েছে ইউক্রেনের বাহিনী, জানিয়েছেন মস্কো। যুদ্ধরত এলাকায় ইউক্রেনীয় বাহিনী একদিনে ৪৩০ জন সেনাকে হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ব্যাটল গ্রুপের প্লেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাবচুক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন খবর তাসের। তিনি বলেন, একদিনে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ জন সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, ৭টি যানবাহন এবং ৬টি কামান ধ্বংস হয়েছে। একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে। আলেকজান্ডার সাবচুকের মতে, ব্যাটল গ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে এবং ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনকার বসতি মুক্ত করেছে। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩০০ ছাড়িয়েছে সাহায্যের আহ্বান জাতিসংঘের। মিয়ানমারে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যম। এই অবস্থায় দুর্যোগ কবলিত দেশটিকে সাহায্য করার জন্য বিশ্বকে নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাহায্য প্রধান। শনিবার ৫ এপ্রিল প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুসারে ২৮ মার্চের ভূমিকম্পের পর মৃতের সংখ্যা ৩৩৫৪ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ৪৫০৮ জন আহত এবং ২২০ জন নিখোঁজ রয়েছে। দুর্যোগের এক সপ্তাহের বেশি সময় পরে দেশটির অনেক মানুষ এখনো আশ্রয়হীন। কেউ কেউ তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে যাওয়ার কারণে বাহিরে ঘুমাতে বাধ্য হয়েছে। অনেকে আবার ভূমিকম্পের ভয়ে ভবন ধসের আশঙ্কায় রয়েছে। জাতিসংঘের এক অনুমান অনুযায়ী ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি ৪ বছরের গৃহযুদ্ধের ফলে শ্রেষ্ঠ পূর্ববর্তী চ্যালেঞ্জগুলোকে আরো জটিল করে তুলেছে। শনিবার জাতিসংঘের শীর্ষ সাহায্য কর্মকর্তা মায়ানমারের মধ্য অঞ্চলীয় শহর মান্দালয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন। অঞ্চলটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত এবং ৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা। যুক্তরাষ্ট্রে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় বৈধভাবে অবস্থান করা বিপুল সংখ্যক ইউক্রেনীয়কে ৭ দিনের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে, অন্যথায় মার্কিন ফেডারেল সরকার তাদের খুঁজে বের করবে। গত সপ্তাহে এই নির্দেশনা সংবলিত একটি ইমেইল পেয়েছিল ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয় নেওয়া অনেক ইউক্রেনীয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই সপ্তাহে বৈধভাবে অবস্থানরত ইউক্রেনীয়রা একটি ইমেইল পান যাতে বলা হয় তাদের স্ট্যাটাস বাতিল করা হয়েছে এবং 7 দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে, অন্যথায় ফেডারেল সরকার তাদের খুঁজে বের করবে। গতকাল শুক্রবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একজন মুখপাত্র বলেন ইমেইলটি ভুল করে পাঠানো হয়েছিল এবং 2022 সালে রাশিয়ার আক্রমণের পর চালু হওয়া ইউক্রেনিয়াম প্যারোল প্রোগ্রাম বাতিল করা হয়নি। কতজন ইউক্রেনীয় এই ইমেইল পেয়েছেন তা স্পষ্ট নয়। রয়টার্স গত মাসে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন রাশিয়া ইউক্রেন সংঘাত থেকে পালিয়ে আসা প্রায় 2,40,000 ইউক্রেনীয়র অস্থায়ী আইনি মর্যাদা বাতিলের পরিকল্পনা করেছে। এই পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নীতির বিপরীত। সিরিয়া ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। সিরিয়ায় গত ডিসেম্বরে নতুন শক্তি ক্ষমতায় আসার পর থেকে দেশটির সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। এটা দেশটির নতুন সরকারের হুমকি মোকাবেলার সক্ষমতাকে খর্ব করবে। প্রতিবেশী তুরস্ক সিরিয়ার নতুন সরকারের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু সেখানে নিয়মিত হামলা চালানো সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই কথা বলেন। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে বলে মনে করে আঙ্কারা। এক প্রশ্নের জবাবে ফিদান বলেন, দামেস্কের নতুন প্রশাসন যদি প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে নির্দিষ্ট কিছু বোঝাপড়া চায় তা নিয়ে তুরস্কের কোনো আপত্তি নেই, কারণ সেটাকে সিরিয়া নিজস্ব বিষয় বলে মনে করেন ফিদান। নেটো সদস্য তুরস্ক 2023 সালে শুরু হওয়া গাজায় ইসরায়েলের হামলায় কঠোর সমালোচনা করে আসছে। তুরস্কের অভিযোগ, গাজায় ফিলিস্তিনদের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসি যৌথভাবে একটি মামলা করেছে। ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে পুঁজিবাজার। বিকল্প বাজার খুঁজবে চীন। যুক্তরাষ্ট্রে নিজেদের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপের বিরুদ্ধে এরই মধ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে চীন। নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ নিরাপদ রাখতে নানা ধরনের শক্তিশালী পদক্ষেপ অব্যাহত রাখবে বেইজিং। যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে ঘোষিত সরকারের নীতির আলোকে আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশে পাল্টা শুল্ক আরোপ করেন। চীনের উপর আরোপ করা হয় অতিরিক্ত 34% শুল্ক, যা 9 এপ্রিল থেকে কার্যকর হবে। ফলে এখন চীন থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গুনতে হবে 54% শুল্ক।